আমাদেরই প্রতিবেশী একটি রাষ্ট্র নেপালে ভয়ঙ্কর ভয়াবহ একটা ঘটনা ঘটছে। বিদ্রোহ করেছে সাধারণ মানুষজন। তারা কোন দিকে তাদের দেশের অভিমুখে নিয়ে যাবে সেটা নিয়ে একটা সংশয় সন্দেহ তৈরি হচ্ছে। আমি গতকালই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে কোন পথে কোন অভিমুখে নেপাল যাচ্ছে। আসলে বারবার করে মনে হয় আমরা তো গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে থাকবার কথা বলি। গণতন্ত্র মানে হচ্ছে সাধারণ মানুষের ক্ষমতা। কার্যক্ষেত্রে সত্যি কি সাধারণ মানুষের ক্ষমতা, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় কোথাও? সাধারণ মানুষ তার ইচ্ছেগুলো প্রকাশ করতে পারে, বা সাধারণ মানুষের কথা যারা শাসক হন তারা ভাবেন যে না, চারপাশের ঘটনা দেখলে আমরা বুঝতে পারি গণতন্ত্রের নামে মানুষের নামে ক্ষমতার অলিন্দে চড়ে বসেন নেতা নেত্রীরা। তারপর মানুষকে ভুলে যান, মানুষের যন্ত্রণা, মানুষের হাহাকার আর তাদের সেভাবে ভাবায় না। যদি ভাবাতো তাহলে প্রতিনিয়ত তারা অন্তত মানুষের জন্য একটু অন্যরকম করে ভাববার চেষ্টা করতে পারতেন। আমরা আমাদের দেশেও তো দেখেছি প্রশ্নগুলো থেকে যাচ্ছে, প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসছে। আমাদের রাজ্যের প্রসঙ্গ যদি আনি, তাহলে এই মুহূর্তে আমাদের রাজ্যে একটা সমস্যা হচ্ছে, একদল চাকরি হারিয়েছেন। সরকারি স্তরে ভয়ঙ্কর ভয়াবহ দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির জন্য চাকরি হারা হয়েছে এক শ্রেণীর মানুষজন। শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তারা চাকরি হারিয়েছেন, আবার পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এটা স্বীকার করা হয়নি যে তারা একটা দুর্নীতি করেছিল। অন্য কেউ নয়, আমাদের দেশের সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এ রাজ্যে এসএসসি নিয়োগে ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির জন্য পুরো প্যানেলটাকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। বলেছে কিছু ছেলে মেয়ে ঘুষ দিয়ে, টাকা দিয়ে চাকরি কিনেছে, চাকরি এখানে বিক্রি হয়েছে। এইরকম একটা সরকারের প্রশাসনের মাথায় যিনি বসেন, এইরকম একটা সরকারের প্রশাসনের মাথায় যিনি বসে থাকেন, তার অন্তত গোটা বিষয়টা সম্পর্কে সচেতন হওয়া উচিত। তো তিনি যখন কথা বলবেন, তিনি যখন মঞ্চে গিয়ে মানুষকে বলবেন, তখন এই বিষয়টা তার মাথায় কাজ করবে না। তিনি কখনো মনে করবেন না, তিনি গোটা বিষয়টাকে এড়িয়ে যাবেন। তিনি বলবেন না যে কারা কিভাবে এই দুর্নীতি করেছে আমি দেখব, এই দুর্নীতির বিরুদ্ধে আমি সরব হব। কিন্তু না, আমরা দেখছি আমাদের প্রশাসনের মাথায় যিনি বসে রয়েছেন তিনি গোটা বিষয়টাকে অস্বীকার করছেন। তিনি বলছেন চাকরিটা খেয়েছে মামলাকারীরা, মামলাকারীদের জন্যই চাকরিটা গেছেন, এটা তিনি বারবার করে বলছেন। এবং এত বড় একটা দুর্নীতির পরেও তার একটু লজ্জিত হওয়ার কোনো প্রকাশ নেই, আমরা কোথাও দেখছি না। বরং তিনি যে ভঙ্গিতে কথা বলছেন, যেভাবে কথা বলেন, আমাদের মনে হয় প্রশাসনের মাথায় বোধহয় এক ধরনের অস্বাভাবিকতা চেপে বসেছে। হ্যাঁ, আমি এখানে ব্যক্তিসত্তার কথাই বলছি যে তিনি যে ভঙ্গিতে যে ভাষায় কথা বলেন সেটা বোধহয় আসলে ঠিক স্বাভাবিক নয়। আসলে একটু শুনি, তার সেই কথাটা শুনি, এবং শুনবার পরে আমি গোটা বিষয়টাকে আলোচনার মধ্যে আনবার চেষ্টা করব, বোঝবার চেষ্টা করব আমাদের প্রশাসনের মাথায় বসে যিনি কথাগুলো বলছেন আজকে এই একটা সময়, যে সময় লক্ষ লক্ষ মানুষের চাকরি চুরি হয়ে গেছে, লক্ষ লক্ষ পরিবারে একটা অনিশ্চয়তা নেমে এসেছে, সেই সময় আমাদের রাজ্যের প্রশাসনের মাথায় যিনি বসে রয়েছেন তিনি যে ভঙ্গিতে যে ভাষায় কথা বলছেন সেই ভাষাটাকে আমি শোনবার চেষ্টা করি। আমি পিসিআরকে বলবো পুরো স্ক্রিন জুড়ে আমাদের প্রশাসনের মাথায় যিনি, তার কথাটা যদি একটু শোনানো যায়। প্রশাসনের মাথায় তিনি বসে রয়েছেন, তিনি কিভাবে গতকাল সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছেন, আমরা যদি তার কথাগুলো শুনি তাহলে বুঝতে পারবো যে তিনি এইভাবেই সাধারণ মানুষকে বোঝাতে চান, বলতে চান। এবং তারপরেও কি জানেন, আশ্চর্য, যারা উপস্থিত হন তারা হাততালি দেন, উচ্ছ্বাস প্রকাশ করেন। একটা অংশের মানুষের মধ্যে ভয়ঙ্কর অনিশ্চয়তা নেমে এসেছে, সবাই ভীত সন্ত্রস্ত। আমরা দেখছি আমাদেরই প্রতিবেশী একটা রাষ্ট্রে যখন যুবকরা বিদ্রোহে উত্তাল হয়ে উঠেছে, শাসকদের রীতিমতো হুমকি দিচ্ছে, শাসকদের শাসনের অবসান ঘটাবার জন্য পথে নেমে পড়েছে, আমাদের রাজ্যে ছেলেমেয়েরা দুর্নীতি শিকার হয়ে মুখ বুজে সমস্ত কিছু সহ্য করছে, মেনে নিচ্ছে, কিংবা মেনে নিতে বাধ্য হচ্ছে। আর সাধারণ নাগরিক
নাগরিক সমাজের মধ্যে কোনো প্রতিক্রিয়া হচ্ছে না, কেউ কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, এইভাবেই গোটা বিষয়টা চলছে। আসুন আমি আমাদের প্রশাসনিক প্রধান কি ভঙ্গিতে কথা বলছেন একটু সবাইকে দেখাবো এবং তারপরে আলোচনার জন্য আসব। আমি পিসিআরকে বলবো, সরকার থেকে 1 পয়সা মাইনেও নিই না। আমি 7 বার এমপি ছিলাম। পার্লামেন্ট থেকে পেনশন নিলে আজ আমার কয়েক কোটি টাকা হতো। আমার কিসের দরকার? আমি তো বই লিখি, আমার 140টার বেশি বই পাবলিশড হয়েছে। কিছু না হলেও 150-এর ওপর গান আমি নিজে তৈরি করে দিয়েছি, গেয়েছেন আমাদের আর্টিস্ট। আমি কৃতজ্ঞ তাদের কাছে। এই পুজোতেও 17টি গানের একটি ক্যাসেট বেরোবে। তার থেকেই যা পাই, আমি একা মানুষ, চলে যায়, কোনো অসুবিধা হয় না। আর আমি তো বাড়িতেই থাকি না, আর যখন থাকি আমি একবেলা খাই, আমার কি অসুবিধা আছে? কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে? শুধু এই জায়গাটা আছি বলে, বাংলার ভালো চাই বলে রোজ আমাকে অসম্মান করা হয়। আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা নত করে পালিয়ে যেতেন, কিন্তু আমি এখনো সহ্য করি। কেন জানেন? আমি জানি আমি যদি না থাকি তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করব, এগুলো সব লুঠেরারা লুঠে নেবে। মানুষকে কথা বলতে দেবে না, মানুষকে তার অধিকার রাখতে দেবে না। বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে। আপনারা কি চান বাংলা গুজরাটে পরিণত হোক? নিশ্চয়ই চান না। আপনারা চান বাংলা বাংলায় থাকুক। তাই বাংলা যদি ভালো থাকে, সারা দেশ ভালো থাকবে, এটা আমি বিশ্বাস করি, এটা আমি বিশ্বাস করি। এবং যতদিন বাঁচবো জয় বাংলা বলবো, 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 জয় বাংলা বলবো। হ্যাঁ, আমি জয় জহর বলতে পারি, আমার কোনো আপত্তি নেই। আমি নমস্তে বলতে পারি, আমি নমস্কারম বলতে পারি, আমি সত শ্রী আকাল জি বলতে পারি, আমি গুড মর্নিং বলতে পারি, আমার তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি নিজের মাতৃভাষাকে নিয়ে কেন সম্মান করব না? আমাদের সম্মান ধুল্যবল লুণ্ঠিত হতে যাব না। সুতরাং আবার যাবার আগে বলি, শুভ নন্দন দুর্গা পুজোর সবাইকে। খুব ভালো হোক। সব পুজো কমিটিগুলোকে অনেক 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 অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আমরা শুনলাম আমাদের প্রশাসনের মাথায় যিনি বসে রয়েছেন, তিনি বক্তৃতা দিচ্ছেন, তিনি বলছেন। কি বললেন তিনি প্রথমে বললেন তিনি 7 বারের এমপি ছিলেন। আচ্ছা, কেউ কি তাকে বলেছে যে তিনি 7 বারের এমপি ছিলেন না? কেউ কখনো একথা অস্বীকার করেছে? তিনি তবুও সেই প্রসঙ্গটা উত্থাপন করে বললেন তিনি 7 বারের এমপি ছিলেন, তিনি 1 পয়সাও মাসোয়ারা নেন না। তিনি বই লেখেন, ইতিমধ্যেই তার 150টা বই বেরিয়ে গেছে। তিনি গান লেখেন, তার গান শিল্পীরা করেন, তিনি নাকি তাদের জন্য কৃতজ্ঞ। এবং তারপরে তিনি বললেন যে এতেই তার চলে যায়, তার আর দরকার নেই, তিনি একবেলা খান। কি অদ্ভুত না? একটা প্রশাসনিক প্রধান তিনি যে বক্তৃতা রাখছেন, তার সাথে রাজ্যের স্বার্থ, রাজ্যের প্রশাসনিক স্বার্থের যোগ কোথায়? যে ভঙ্গিমায় তিনি বক্তব্য রাখছেন, আমি ঠিক বুঝলাম না। রাজ্যের স্বার্থ, রাজ্য কোথায় যাবে, রাজ্যটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, রাজ্য কোন জায়গায় পৌঁছবে, তা নিয়ে কোনো বার্তা দিলেন না? কোনো বার্তা নেই, শুধু আত্মস্তুতি। আত্মস্তুতি তিনি অসাধারণ লেখেন এবং সেই লিখে তিনি অনেক টাকা আয় করেন, যেটা জন্য তার মাসোয়ারা নেবারও দরকার হয় না। তিনি কোটি কোটি টাকা আয় করতে পারতেন, কিন্তু করেননি। তিনি মানুষের জন্য আছেন, তা মানুষের জন্য তো থাকবেন, এটা তো ঘটা করে বলবার কি আছে? এবং একই সাথে তিনি এটা বলছেন তার নামে প্রতিনিয়ত নিন্দা করা হয়। অন্য কেউ হলে, কথাটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, যেভাবে তিনি বললেন অন্য কেউ হলে লজ্জায় মাথা নত করে চলে যেত, তিনি যান না। আচ্ছা, এই কথাটার অর্থ বা মর্মার্থ আমরা যদি উদ্ধার করতে চাই, কি দাঁড়ায় এই কথাটার অর্থ? অন্য কেউ হলে লজ্জায় মাথা নত করে চলে যেত, মানে তিনি এমন কিছু করেছেন যাতে মাথা নত হওয়া উচিত, লজ্জা পাওয়া উচিত, বলছেন তিনি।
অন্য কেউ হলে চলে যেত, অন্য কেউ হলে লজ্জা পেত, তিনি পান না। আচ্ছা, যিনি নিজের মুখে নিজেকে মানে শুনতে বা বলতে খারাপ লাগছে নির্লজ্জ বলেন, তিনি তিনি কি স্বাভাবিক? আমি ঠিক এই প্রশ্নটাই করছি। তিনি কি স্বাভাবিক কথাবার্তা বলছেন? যে ভঙ্গিতে তিনি কথা বলছেন, যে ভাবে তিনি ঘোরাফেরা করে এদিক ওদিক গিয়ে কথাবার্তা বলছেন, তাতে খুব স্বাভাবিক মনে হচ্ছে তার আচার আচরণগুলো। আমি ঠিক এই প্রশ্নটা করছি। আমরা আমাদের রাজ্যের নাগরিকরা একটু ভালো করে ভাববো না, আমাদের প্রশাসনের মাথায় যিনি বসে রয়েছেন, যিনি যেভাবে কথা বলেন, যে ভঙ্গিতে কথা বলেন, সেটা কি স্বাভাবিকতার মধ্যে পড়ে? স্বাভাবিক বলে এই বক্তব্যগুলোকে চেনা যায়, মানা যায়? একেবারে পরিষ্কার প্রত্যেকটা সাধারণ মানুষের বোধহয় এটা ভাবা উচিত, কি বলছেন আমাদের প্রশাসনের মাথায় বসে, যিনি প্রশাসনের মাথায় বসে রয়েছেন, যিনি আমাদের রাজ্যকে দিশা দেখাবেন, যাকে সামনে রেখে আমরা আমাদের রাজ্যের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করবার স্বপ্ন দেখব, যাকে সামনে রেখে আমরা এগিয়ে যাব, তিনি যে ভঙ্গিতে যে ভাষায় কথা বলছেন, কোনো অনুপ্রেরণা, এই অনুপ্রেরণা শব্দটা তো এখন হাস্যকর করে তুলেছেন। শাসক দলের বিভিন্ন জায়গায় এই অনুপ্রেরণা শব্দটা শোনা যায়। শাসক দলের এই নেত্রীর অনুপ্রেরণায় নাকি সব কিছু হচ্ছে। কিন্তু সত্যি করে ভাবুন তো, যাদের বোধ আছে, যাদের চেতনা আছে, যারা ভাবতে পারেন, ভাবুন তো এই বক্তব্যের মধ্য দিয়ে কোনো অনুপ্রেরণা পাওয়া যায়? আপনাদের যে কারণে মনে হতে পারে যে আমি ভীষণ রকম সমালোচনা করছি। আসলে সমালোচনা করছি কারণ সমালোচনা করবার দরকার আছে। আমরা ঠিক এই মুহূর্তে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের গোটা রাজ্য একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সেই সমস্যার মোকাবিলা করবার জন্য প্রশাসনই আমাদের হাতিয়ার, প্রশাসনকে সামনে রেখেই আমাদের সেই সমস্যার সমাধানের দিকে যেতে হবে। কিন্তু প্রশাসনের মাথায় যিনি বসে রয়েছেন, তার কথাবার্তা, আচার আচরণ যদি স্বাভাবিক না হয়, তাহলে আমরা আমাদের প্রতিদিনকার সমস্যার মোকাবিলা করব কিভাবে? কিভাবে তিনি ভাবাচ্ছেন? তার পারিষদরা তার পাশে বসে হাততালি দিতে পারেন, মাথা নাড়াতে পারেন, সং সাজতে পারেন, কিন্তু সাধারণ নাগরিককে ভাবতে হবে না যে এই ভঙ্গিতে যিনি কথা বলেন, এই ভাষায় যিনি কথা বলেন, তিনি আসলে আমাদের আদৌ কোনো দিশা দেখাতে পারবেন? এটাকে কেউ কেউ বলেন যে এই ভাষাটা, এটা আসলে তার অত্যন্ত সাধারণ হওয়ার পরিচয়, যেহেতু তিনি একেবারে সাধারণ জায়গা থেকে উঠে এসেছেন, তার ভাষায় কোনো পারিপাট্য নেই, তার ভাষায় কোনো চাকচিক্য নেই, তিনি তার মতো করে বলেন। কিন্তু তার মতো করে বললেও একটা অর্থ থাকতে হবে তো, এটা তো বুঝতে হবে তিনি কি বলতে চাইছেন, কাকে কি বলছেন, তিনি কোন কথা বলছেন, আমাদের কোন দিশা দেখাচ্ছেন, এটা আমাদের বুঝতে হবে না, আমাদের ভাবতে হবে না? আমরা বারবার এই বিষয়টা ভাবছি এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরও ভাবাবার চেষ্টা করছি। কি বলছেন আমাদের প্রশাসনের মাথায় যিনি বসে রয়েছেন, তিনি যে ভঙ্গিতে, যে ভাষায়, যে আচার আচরণ করে তিনি বক্তব্য রাখছেন, সেটাকে আমাদের না ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না। এই অস্বাভাবিকতা দিয়ে আমরা যদি আমাদের বিষয়টাকে এগোতে চাই, তাহলে আমরা কোথায় পৌঁছবো সেটা আমাদের বারবার ভাবতে হবে। আসুন গোটা বিষয়টা নিয়ে একটু কথা বলি, আলোচনা করি। আজ আমাদের আলোচনার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি, আমি কিছু নেটের সমস্যা হচ্ছে, আমি জানি না সরাসরি তার সাথে কথা বলতে পারবো কি না। আমি মিরাতুনদিকে আমন্ত্রণ জানিয়েছি, মিরাতুন নাহার, অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার। মিরাতুনদি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, ওই মোবাইলের মাধ্যমে শুনতে হচ্ছে। বলো বলো, আমি মিরাতুনদি, শুনেছি তোমার কথা, বলো। আমি যে বিষয়টা দেখালাম আমাদের, আপনি কি আমাদের প্রশাসনিক প্রধানের বক্তব্যটা শুনতে পেয়েছেন? আমি কি আরেকবার শোনাবো আপনাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, শুনতে পেয়েছি। বেশ, আমি ঠিক এখানে আপনার প্রতিক্রিয়া, আমি আপনি আপনার প্রতিক্রিয়া চাইবো মিরাতুনদি, যে এই হচ্ছে আমাদের প্রশাসনের মাথায় যিনি বসে রয়েছেন, তিনি কোথাও মনে হচ্ছে না যে আসলে স্বাভাবিকতার অভাব দেখা দিচ্ছে কোথাও? কেউ কেউ বলতে পারেন যে, আমি একটু আগে বলছিলাম যে কেউ কেউ বলতে পারেন এটাই তার ভঙ্গি, এটাই তার ইয়ে, কিন্তু একটা সংকুল সমস্যার মধ্যে রয়েছি আমরা, সেখানে সেই নিয়ে কোনো কথা নেই। উনি কতগুলো বই লিখেছেন, উনি বই লিখে কত রোজগার করেন, তাতে ওনার চলে যান।
উনি একবেলা খান এবং তারপরে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা এ প্রান্ত ও প্রান্ত হাঁটা, কোথাও মানুষকে দিশা দেখানো যে আমরা সব সমস্যার, যদি এমনটাও বলতেন যে হ্যাঁ একটা সমস্যা হয়েছে আমাদের চাকরি বাকরিতে, আমাদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আমরা সেটাকে মোকাবিলা করব, যদি বার্তা দিতেন তাহলে একটা কথা ছিল। কিন্তু যে ভঙ্গিতে তিনি বলছেন, আমি বারবার বলছি, আমার মনে হচ্ছে একটা অস্বাভাবিক, আমাদের প্রশাসনের মাথায় অস্বাভাবিকতা দেখা দিচ্ছে। তা প্রশাসনের মাথায় যিনি বসে থাকেন তিনি যদি অস্বাভাবিক আচরণ করেন, আমরা আমাদের তো খুব উদ্বেগ, আমাদের তো খুব ভয় হওয়ার কথা। প্রথমেই বলি, তুমি আরেকবার শোনাতে চাইছিলে আমাদের যিনি প্রশাসনিক প্রধান তার কথা। আমার সে সম্পর্কে প্রতিক্রিয়াটা স্পষ্ট করে বলি, আবার শুনবার মতন মানসিক অবস্থা আমার নেই। এইরকম উল্টোপাল্টা অর্থহীন আচরণ, ভঙ্গিমা, কথাবার্তা আমাদের মতন মানুষরা আমরা ঠিক বরদাস্ত করতে পারি না। এটা নিন্দা নয়, নিন্দা আর সমালোচনার মধ্যে তফাৎ আছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, নিন্দা ও সমালোচনার মধ্যে তফাৎ আছে। নিন্দা করা হয় নিন্দা করার জন্য, নিজের কদর্য মনোবৃত্তিকে প্রকাশ করার জন্য, কাউকে প্রতিপক্ষ খাড়া করে তাকে গালিগালাজ করার নামই হচ্ছে নিন্দা। আর সেই গালিগালাজ করাটা এক ধরনের সদিচ্ছার অভাব প্রকাশ করে এবং কুরুচিকর মানসিকতা প্রকাশ করে। সমালোচনা তা নয়। সমালোচনা হলো তার মধ্যে যুক্তি থাকে, তথ্য থাকে, তার ভিত্তিতে সমালোচনা করতে হয়। প্রতিপক্ষের মতামত বুঝে, যুক্তি দিয়ে তথ্য দিয়ে বুঝে তার পাল্টা জবাব দিতে হয় যুক্তি ও তথ্য দিয়ে, তার নাম সমালোচনা। তা আজকে আমরা যেটা করছি সেটার নাম হচ্ছে সমালোচনা। সেটাকে যে ভাষায়, যে শব্দ দ্বারা প্রকাশ করা যায় সেই শব্দটি হলো সমালোচনা, নিন্দা নয়। এটা প্রথমেই বলে নেওয়া প্রয়োজন। আর এই সমালোচনা করার অধিকার আমাদের রয়েছে, যেহেতু আমরা গণতান্ত্রিক দেশে বাস করি। প্রতিটি নাগরিকের অধিকার রয়েছে গণতান্ত্রিক দেশে জনগণ বা রাজ্যবাসী বা দেশবাসীর দ্বারা নির্বাচিত হয়ে যিনি প্রধান আসনে অবস্থান করছেন তিনি ঠিকভাবে কাজ করছেন কিনা, জনস্বার্থ বিরোধী না জনস্বার্থ সমর্থন করে বা জনস্বার্থের পক্ষে কাজ করছেন নাকি উল্টোটা করছেন, সেটা দেখবার সর্ববিধ ক্ষমতার অধিকারী আমাদের রাজ্যবাসী জনগণ, আমরা সকলে। জনগণ বলতে একটা বড় পরিসরে জনগণকে আমি বলছি। আমাদের ব্যবহারিক অর্থে জনগণ বলতে বোঝায় বঞ্চিত মানুষজন, শিক্ষা থেকে বঞ্চিত, অর্থ থেকে বঞ্চিত, খাদ্য থেকে বঞ্চিত সাধারণ মানুষকে বোঝায়। কিন্তু আমি প্রসারিত ব্যাপক অর্থে বোঝাতে চাইছি জনগণ মানে রাজ্যবাসী, আমরা সকলে। আমাদের সকলের দেখবার অধিকার আছে যাকে নির্বাচনের মাধ্যমে বিশেষ পদে বসানো হয়েছে, একেবারে সোজা বাংলায় বলছি, বসানো হয়েছে। তিনি তার সদ্ব্যবহার করছেন না অপব্যবহার করছেন, নাকি সম্পূর্ণভাবে সুপরিকল্পিত আপন সাধ্য, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য ব্যবহার করছেন, সেটা আমাদের জানা দরকার, বোঝা দরকার, বলা দরকার। সেই বলার নাম সমালোচনা। যার মাধ্যমে আমরা কি চাইবো, যদি ক্ষতি হয় আমাদের দেশের কারোর দ্বারা, আমাদের রাজ্যের, তাহলে সেই ক্ষতি থেকে রাজ্যকে, দেশবাসীকে রক্ষা করা। এটার জন্যই আমরা এখন কথা বলতে এসেছি। তুমি যে প্রধান বিষয়টার উপরে আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছো সেটা হলো ভঙ্গিমা, দেহ ভঙ্গিমা, হাত পা নাড়া ইত্যাদি, ভাষা ব্যবহার, উল্টো পাল্টা অর্থহীন কথা বলা, নিজের সম্পর্কে প্রচার করা, এই ধরনের কতগুলো মনোবৃত্তি তার কথার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। দেখা যাচ্ছে, আমরা স্পষ্ট বুঝতে পারছি তার এই প্রকাশ্যে বলা ভঙ্গিমা, ভাষা ব্যবহার, কি তিনি বলছেন, সেগুলোর বিষয়বস্তু সবকিছু দেখবার পর, বুঝবার পরে তুমি যে অস্বাভাবিকতার কথাটা বলছো, যে এক ধরনের অস্বাভাবিক আচরণ তিনি করছেন, তার সবকিছুর মধ্য দিয়ে ফুটে উঠছে
সেটা তো খুব সত্যি কথা, কিন্তু আমাদের আরেকটু বুঝতে হবে এই অস্বাভাবিকতাটা কি কেবল আজকে প্রকাশিত হয়েছে? আমি একটা উপমা দিয়ে বলি। মদ যারা খায় নিয়মিত, মদে চুর হয়ে থাকে যারা, আমরা দেখেছি, আমরা সিনেমা ইত্যাদি প্রকাশ্যে খুব একটা দেখিনি, তাতে দেখা যায় মদ্যাসক্ত মানুষ মদে যখন আসক্তিতে চুর হয়ে থাকে তখন উল্টোপাল্টা কথা বলে, উল্টোপাল্টা আচরণ করে, দেহভঙ্গিমাও তাদের পাল্টে যায়, অস্বাভাবিকতা তাদের প্রতিটি আচরণে পরিলক্ষিত হয়। ঠিক সেই রকম এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি হাত নাড়া, ছুটে ছুটে চলে চলে মঞ্চটাকে যেন দাপাদাপি করা, মঞ্চের উপর দাপাদাপি করা, এই ধরনের ভঙ্গি নিয়ে যে কথাগুলো তিনি বলছেন, আমার এই মদের উপমা দিয়ে আমার বলতে ইচ্ছে করছে যে ক্ষমতাও এক ধরনের মদ। ক্ষমতা অনেক বেশি ব্যবহার করার সুযোগ পেলে, মদ যেমন অনেক খেলে সেই মানুষটা আর স্বাভাবিক থাকে না, ক্ষমতাও মদের নেশার মতোই, ক্ষমতার নেশাও মদের নেশার মতো। সেই ক্ষমতার নেশায় বহুদিন ধরে ভোগ করার নেশা বা ক্ষমতা ভোগ করার নেশাটা যাকে পেয়ে বসে, সে ব্যক্তি এমন আচরণ করে, ওই মদ্যাসক্ত ব্যক্তির মতন আচরণ করে ক্ষমতাসক্ত ব্যক্তিও। এনার মধ্যে যেটা দেখা যাচ্ছে, ইনি ক্ষমতাকে এত বেশি ব্যবহার করেছেন, অপব্যবহার করেছেন, কুব্যবহার করেছেন বলা যায়, করে এর মধ্যে ক্ষমতা শক্তিটা একেবারে প্রগাঢ় হয়েছে, এবং যে কোনো আসক্তি, যে কোনো নেশা যে ধরনের আচরণ প্রকাশ করে, আচরণের মাধ্যমে প্রকাশিত হয়, সেই ধরনের আচরণ তিনি করছেন। এই উপমাটাই আমার সুপ্রযুক্ত বলে মনে হয়। এখন তুমি যে কথাগুলো তুলেছো আমি শুনেছি হ্যাঁ, সবকটা আমি একটা কথাই। একটা প্রশ্ন আপনাকে করব, নির্দিষ্ট বলো, প্রশ্ন মিলাতুদ্দি। উনি নিজে বলছেন, দেখুন বলো। আমার মনে হয় উনি যে শব্দগুলো ব্যবহার করছেন, উনি কি নিজে সেই শব্দের অর্থ উনি বলছেন যে ওনার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা নত করে চলে যেতেন, এটা মনে হয় না উনি নিজেকে নির্লজ্জ বলছেন? মানে আমার তো ওনার সম্মান নেই ভাবনা হচ্ছে যে উনি নিজেকে নির্লজ্জ বলছেন নিজেই। এটা তো আমাদের পক্ষেও খারাপ যে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসনের প্রধান, তিনি নিজেকেই পরোক্ষে নির্লজ্জ বলছেন। দেখো, সত্য কথা যদি বলতে হয়, সত্য উচ্চারণ যদি, সত্য মন্তব্য, যথার্থ মন্তব্য যদি করতে হয়, তাহলে একটা কথাই যে এক্ষেত্রে প্রযোজ্য। এতক্ষণ আমি যে কথাগুলো বললাম তার সার কথা হলো যে উনি সংযম হারিয়েছেন, আর আসক্ত ব্যক্তিরাই সংযম হারায়। আমাদের দিক থেকেও ভাবা দরকার, এই ব্যক্তি যিনি এইরকম আচরণ করেই আজকে 11 সাল থেকে আজকে 25 সাল পর্যন্ত রাজ্যের মাথায় বসে আছে, প্রশাসনিক প্রধানের অবস্থানে রয়েছে, এই ধরনের আচরণ হয়তো এটা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এর থেকে ভালো আচরণ করতে কি আমরা কখনো ওকে দেখেছি? যখন উনি প্রশাসনিক প্রধান ছিলেন না, আন্দোলনকারী ছিলেন, আন্দোলনকারী হিসেবেও সবসময় উত্তেজনা দ্বারা প্ররোচিত একজন মানুষ বলে মনে হতো, যেন উত্তেজনায় ভরপুর হয়ে রয়েছে। আন্দোলন করতেন যখন, তখনও সম্পূর্ণভাবে একজন উত্তেজিত মানুষ, নিজের উপরে স্বনিয়ন্ত্রণ হারানো মানুষ, সেই রকম মানুষ হিসেবে আমরা একে দেখেছি। তারপরে তিনি মানুষের কাছে ওই ওনার বাইরের কিছু আচরণ, কথাবার্তার মধ্যে বিদ্যার ছাপ নেই, জ্ঞানহীন, অজ্ঞান, মূর্খ কথাটা বলছি আমি খারাপ অর্থে নয়, প্রকৃত মানুষরা, অনুপম মূর্খ মানুষ যারা শিক্ষা থেকে বঞ্চিত, একদম তারা পুঁথিগত কিন্তু, আমি শিক্ষাই সব তাদের শিক্ষা মুখে, নয়, একদম। আর হ্যাঁ বলো। পুঁথিগত শিক্ষা, আমি বলছি পুঁথিগত শিক্ষাই সবটা নয়, জীবনের উপলব্ধি, বোধ, চেতনা, এগুলো দিয়েও মানুষ শিক্ষিত হতে পারে, সেই শিক্ষাটাও তো না, দরকার। হ্যাঁ, সেই শিক্ষাটাও কি আছে? ঠিক আছে, আমি আমি অন্য একটা দিক থেকে বলছি। প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত মানুষজন, তাদের কিন্তু প্রকৃত শিক্ষা নেই এটা বলা যাবে না, পুঁথিগত, সত্যি তুমি যেটা বলছো পুঁথিগত শিক্ষাটা নেই, কিন্তু তাদের মুখে আমি শুনেছি এমন কথা, আমরা চোখ থাকতেও অন্ধ। এই কথাটা কতজন বলতে পারে? নিরক্ষর মানুষ, পুঁথিগত শিক্ষা থেকে বঞ্চিত মানুষ,
তাদের কোনো অপরাধ নেই, তারা বঞ্চিত শ্রেণী। তারা কিন্তু এই কথাটা বলতে পারে যে আমাদের চোখ আছে কিন্তু আমাদের অন্তঃশক্তি নেই, আমরা অন্ধ। চোখ আছে কিন্তু আমরা অন্ধ, অর্থাৎ জ্ঞানের আলো থেকে বঞ্চিত। দৃষ্টিশক্তিটা যারা তারা পেতেন সেটা তারা পাচ্ছেন না, বঞ্চিত। এই কথাটা তারা বলতে জানেন, কিন্তু আজকে তুমি যাকে অস্বাভাবিক বলে গণ্য করছো এবং অস্বাভাবিকতাকে আমরা কিভাবে মেনে নিচ্ছি এই প্রশ্ন তুলছো, তিনি কিন্তু সেই ধরনের পুঁথিগত বিদ্যাবিহীন মানুষ নন। তিনি জানেন কিভাবে কি আচরণ করতে হয়। উনি যেভাবে আচরণ করছেন সম্ভবত সেগুলো তিনি জ্ঞানত করছেন, তার স্বভাবের মধ্যে আছে, আমি যেটা বললাম, সংযমহীনতা, উত্তেজনা প্রবণ ব্যক্তি, এগুলো আছে, সেগুলো তো রয়েইছে। কিন্তু মনে হয় তার উপরে আর একটা দিকের সুবিধা উনি নিচ্ছেন। উনি যেভাবে বিদ্যার অভাব প্রকাশিত করছেন, কিছু জানেন না, উল্টো পাল্টা বলছেন, সেটা দিয়ে বোধহয় আমরাও, তুমি আমি আমাদের বুদ্ধি দিয়ে কুলাবে না ওনার অভিনয়। উনি হয়তো এরকম একটি অভিনয় করে সাধারণ মানুষের কাছাকাছি যেতে চাইছেন। সাধারণ মানুষরা ভাবতা অত বিদ্যার পরীক্ষা নিতে পারে না, অতএব তিনি দেখাবেন তিনি যেমনটি করেন। আমি সেই ভাষা সেইভাবে আর বলছি না। অনেক সাধারণ মানুষ মনে করবেন যে ইনি তো আমাদেরই মতন, খুব বিদ্যা বুদ্ধি এরকম কিছু আছে বলে মনে হয় না আমাদের মতন মানুষ, আমাদের কাছের মানুষ। আবার উনি একই সঙ্গে যেটা করেন সেটা বলে আমি তোমার এই পর্যায়ের আবার প্রশ্ন শুনে উত্তর দেব। যেটা উনি করেন সেটাকে বলে স্ববিরোধিতা। নিজেই নিজের কথার বিরোধিতা করেন। কিরকম না, উনি প্রতিপক্ষকে যৎপরনাস্তি যাহা করে বলছেন। এখন যারা ওনার দলীয় প্রতিপক্ষ, দলীয় রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের জন্য উনি অত্যন্ত অকথা কুকথাও বলেন, গালাগালি দেন, তাদের নিন্দা করেন। আবার পরক্ষণেই বলেন আমরা মিলেমিশে থাকতে চাই, বলেন, এই কথা বলেছেন উনি। আমরা সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই, আমরা কলহ বিবাদ ইত্যাদি করতে চাই না, শান্তিপ্রিয় মানুষ, এই কথাও তিনি বলেন। আবার তিনি তার অহংকার নেই, হেন তেন এই ধরনের কথাও তিনি বলেন। সঙ্গে সঙ্গে আবার দেখানো চাই, মানুষকে মোহিত করতে চান। সাধারণ মানুষরাই মনে করে যে মানুষটা এত সাদামাঠা, সাদা জামা কাপড় পরা, কোন রকম সাজসজ্জা নেই, এই মানুষটা কত জানে যখন তিনি বলেন আমি কবিতা লিখতে পারি, আমি গান লিখতে পারি, আমি গান করতে পারি, আমার বইগুলো বিভিন্ন বিদ্যালয়ে পড়ানো হয়, আমি আঁকতে পারি। আমি কি কি করতে পারেন না সেটা কি একটু জানা দরকার আমার মনে হয়। সেটা বোধহয় আমরা ঠিক জানি না। আমরা দেখি তিনি সব পারেন, পারেন না এমন কিছুই নেই, সবই পারেন। এবং আমার মনে হয় সর্বোপরি যে দক্ষতাটা তার আছে সেটা তার অভিনয় দক্ষতা, যার জন্য, এবং পরিকল্পিতভাবে মন্দ কাজ করার দক্ষতা। আমি একটা কথা বলবো অনুপম, যেটা আমরা অনেক সময় খেয়াল করি না, ভালো কাজ করা বড় কঠিন, মন্দ কাজ সহজে করা যায়। তো উনি যেটা করেন সেটা ভালো কাজের দিকে যান না, মন্দ কাজগুলোই করেন বেছে বেছে, এবং সেটা খুব সহজে করেন, করে সংগঠিতভাবে পরিকল্পিতভাবে করেন, করে এবার আমাদের দিকটা বিবেচনা করে দেখো। আমরা তো তাকে প্রথম আমাদের আমাদের দেশের, আমি না, আমাকে কিন্তু অনেকে কটাক্ষ করে, আপনিই তো ওকে এনেছিলেন, সমর্থন করে এনেছেন। ওই বামপন্থীদের সমালোচনা করেছি মানে ইকুয়েশন, অর্থাৎ একে সমর্থন করেছিলাম। আমি তোমার এই মাধ্যমে বলছি, কোনোদিনও না। আমি এই ভদ্রমহিলাকে কিছুই জানতাম না, কিছু মাত্র কোনো রকম ওর সঙ্গে আমার কোনো যোগ ছিল না। আমি তাকে সমর্থন করিনি। কেন সমর্থন করিনি? এই কারণে নয় যে তিনি নিন্দিত ব্যক্তি, নিন্দনীয় ব্যক্তি বলে নয়, এই কারণে সমর্থন করিনি, একজন প্রবীণ একজন নাগরিক, আমার সে অধিকার আছে, তাও কেন করিনি? কারণ আমি গণতন্ত্রে বিশ্বাস করি। যে ব্যক্তি প্রধানের পর্যায়ে আসবেন তিনি কতটা গঠনমূলক কাজ করতে পারবেন সেটা বলার, যেটা আগের সরকার বা আগের যারা প্রধান ছিলেন তারা ব্যর্থ ছিলেন যখন, সেটা বলার অধিকার আমার আছে। যেটা পাচ্ছেন এরা ব্যর্থ, সেটা বলেছিলাম।
তার মানে এর পক্ষে কথা বলিনি, কারণ এর পক্ষে কথা বলবেন, একে নির্বাচিত করবেন কিনা সেটা জনগণের দায়, সেটা গণতান্ত্রিক অধিকার। যে আমার গণতান্ত্রিক অধিকার আমি মেনেছি, আমি পূর্বতন দলীয় সরকারের ব্যর্থতার কথা বলেছি, এটা আমার অধিকার, একেবারে ন্যায্য গণতান্ত্রিক অধিকার। অন্যদিকে গণতান্ত্রিক অধিকার জনগণের, কাদের তারা আবার ক্ষমতায় আনবেন, বিশেষ পদে তারা নির্বাচিত করবেন, তাদের গণতান্ত্রিক অধিকার। আমারও আমার একটি ভোট, একটি অধিকার, সেটা আমার ব্যক্তিগত ভোট, বাকি অধিকার সকলের। অতএব সেখানে আমি কেন নিজের মতামত ফলাতে যাব?